আমরা যখন সিনেমা হলে বা ঘরে বসে কোনো মুভি দেখি তখন সাধারণত সিনেমার শুরুতে একটি লোগো দেখা যায়, সিনেমা প্রোডাকশন কোম্পানির লোগো। এই লোগোগুলোর পেছনে আছে অসাধারণ কিছু গল্প, কিন্তু আমরা অনেকেই কখনো চিন্তাই করিনি এই লোগোগুলো তৈরি হলো কিভাবে। উদাহরণ হিসেবে যদি বলি, আপনি কি জানেন প্যারামাউন্ট পিকচারের লোগোর সেই পাহাড়টি আসলে কোন পাহাড়, কতগুলো তারা ঘিরে রেখেছে সেই পাহাড়টিকে, আর সেগুলো কেনই বা সেখানে আছে? ওয়ার্ল্ড ডেস্টিনির লোগোর সেই রাজপ্রাসাদের পেছনের গল্পটাই বা কি? ড্রিম ওয়ার্কস লোগোর সেই চাঁদের কোলে বসে থাকা ছেলেটিকে, আর সে কেন মাছ ধরছে? এই গল্পগুলো জানার আগ্রহ যদি আপনাদের থাকে তাহলে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা আজ আপনাদের দেখাবো বিখ্যাত স্টুডিও লোগোর পেছনের রহস্যময় কিছু ইতিহাস। ড্রিম ওয়ার্কস। 1994 সালের একদিন তিনজন অসাধারণ ব্যক্তি একসাথে বসেছিলেন। বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ, ডিজনির পরিচালক জেফরে কাটজেনবার্গ এবং সঙ্গীত প্রযোজক ডেভিড গেফেন। তারা সকলে মিলে একটি নতুন সিনেমা স্টুডিও তৈরি করার সিদ্ধান্ত নেয়, যার নাম ড্রিম ওয়ার্কস। আজ আমরা ড্রিম ওয়ার্কসের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সেই ছেলেটি যে চাঁদের কোলে বসে মাছ ধরছে। কিন্তু মজার ব্যাপার হলো, প্রথমে এরকম কিছু করার পরিকল্পনাই ছিল না। প্রথমে তারা কম্পিউটারে তৈরি একটি চাঁদের ওপর বসা মানুষকে চেয়েছিল সে মাছ ধরবে, কিন্তু স্পিলবার্গের সাথে কাজ করা ভিজুয়াল ইফেক্ট আর্টিস্ট ডেনিস মুরেন চাইলেন এটি যেন হাতে আঁকা হয়। তখন ইলাস্ট্রেটর রবার্ট হান্টকে দায়িত্ব দেওয়া হলো এই লোগো ডিজাইন করার। 3 মাস ধরে কাজ করার পর তিনি চূড়ান্ত ছবি তৈরি করেন, যা পরবর্তীতে মোশন লোগো হিসেবে ব্যবহার করা হয়। স্পিলবার্গ এতটাই মুগ্ধ হন যে এটি তারা ব্যবহার করেন কোম্পানির অফিসিয়াল লোগো হিসেবে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে, সেই চাঁদের কোলে বসে থাকা ছেলেটি আসলে ইলাস্ট্রেটরের রবার্ট হান্টের ছেলে উইলিয়াম হান্ট। প্যারামাউন্ট পিকচার। প্যারামাউন্ট পিকচার্স প্রতিষ্ঠিত হয়েছিল 1912 সালে অ্যাডলফ জুকর নামের এক সিনেমা বিনিয়োগকারী ও ফ্রোম্যান ভাইদের দ্বারা, যারা তখন থিয়েটার ব্যবসায় যুক্ত ছিলেন। প্রথমে কোম্পানির নাম ছিল ফেমাস প্লেয়ার্স ফিল্ম কোম্পানি। আজকে আমরা যে লোগো দেখি তাতে বরফে ঢাকা একটি বিশাল পাহাড় আর চারপাশে তারকার মেলা। সেটি ডিজাইন করেছিল ইলাস্ট্রেটর উইলিয়ামস হটকিনসন। তিনি এই ডিজাইন তৈরি করেন ইউতাহের বেন লোমোট পর্বতকে ভিত্তি করে, যেখানে তিনি ছোটবেলায় বড় হয়েছেন। প্রথম লোগোটিতে তিনি 24টি তারা, প্রতিটি তারকা প্রতিফলিত করত একটি করে চুক্তিবদ্ধ মুভি তারকাকে। কিন্তু বর্তমানে তার সংখ্যা 22, এবং কেন তা কমানো হলো সেটা আজও রহস্য। বর্তমানে লোগোটি উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি, এবং সেই মূল পাহাড়ের স্থানে এখন সিজিআই এর একটি ইমেজ দেখা যায়। কলম্বিয়া পিকচার। কলম্বিয়া পিকচারের সেই বিখ্যাত লোগোতে দেখা যায় এক নারী মূর্তি, যিনি একটি টর্চ বা মশাল ধরে আছেন। এটি আমেরিকার প্রতীক হিসেবেই তৈরি করা হয়েছিল 1924 সালে। শুরুর দিকে লোগোটিতে কোনো মেঘ ছিল না, নারীর মাথায় ছিল একটি হেডড্রেস এবং পুরো ইমেজটি ছিল অনেকটা আঁকিবুকি ধাঁচের। 1930 সালের পর লোগোটিতে আধুনিক করা হয়। মহিলাটি হন আরও পরিপাটি, মাথার হেডড্রেস হয়ে যায় আর মেঘলা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। সেই ঝাপসা মশালটিও তখন থেকে ঝকঝকে আলো ছড়াতে শুরু করে। পরবর্তী কয়েক দশকে লোগোটি আরও কয়েকবার বদলানো হয়। 1993 সালে সনি যখন কলম্বিয়া পিকচার কিনে নেয়, তখন নিউ অরলিন্সের শিল্পী মিচেল ডিয়াস ডিজিটালভাবে লোগোটিকে নতুন করে আঁকেন। এই লোগোর জন্য মডেল হিসেবে ব্যবহার করা হয় জেনি জোসেফ নামের এক মহিলাকে। ডিএস চেয়েছিলেন মশালটা অতিরিক্ত উজ্জ্বল না করে মেয়েটিকে সৌন্দর্য করে তুলতে। অবশেষে 1996 সালে অ্যানিমেটেড লোগোতে প্রথম টর্চ জ্বলে ওঠে, তারপর ধীরে ধীরে পুরো ইমেজ ভেসে ওঠে। লোগোর সাউন্ড ট্র্যাকটি তৈরি করেছিলেন জোনাথন এলিয়াস। মেট্রো গোল্ডওয়েন মায়ার। 1924 সালে গোল্ডওয়েন পিকচারের জন্য আমেরিকান গীতিকার হাওয়ার্ড ডিটিস তৈরি করেন একটি লোগো, যেখানে একটি সিংহ গর্জন করছে। এভাবেই শুরু হয় সেই বিখ্যাত এবং ঐতিহাসিক লিও দ্য লিওনের গল্প। প্রথম সিংহটির নাম ছিল স্লেডস, কিন্তু তখনকার ছবিগুলো নীরব ছিল, তাই সিংহটি শুধু দৃশ্যে ছিল, গর্জন ছিল না। এরপর আসে জ্যাকি, যার গর্জন প্রথমবারের মতো রেকর্ড করা হয়, যদিও সিনেমাগুলো তখনও সাউন্ডবিহীন। পরবর্তী সময়ে আসে আরও একটি সিংহ, টেলি কফি টেনার। তবে 1957 সালে এমজিএমে যে সিংহটি ব্যবহার করা হয় সেটি আজও ব্যবহৃত হচ্ছে, তার নাম লিও। একটা কথা মনে রাখবেন, সিংহটিকে নিয়ে যত গুজব আছে, যেমন ছবির সেটে নাকি তাকে কষ্ট দেওয়া হয়েছিল, সেসব মিথ্যে। কোনো সিংহকে কখনোই কষ্ট দেওয়া হয়নি। যদি কেউ অন্যথায় এগুলো দাবি করে তাহলে বুঝে নেবেন ছবিটি ভুয়া। দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি। কলম্বিয়া পিকচার বা ওয়ার্নার ব্রাদার্সের মতোই ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠিত হয় দুই ভাই
ওয়াল্ট ও রয় ডিজনি দ্বারা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1932 সালে। প্রথমে এটি ছিল ছোট একটি স্টুডিও, কিন্তু সময়ের সাথে সাথে এটি বিশ্বের সবচেয়ে বড় স্টুডিওগুলোর মধ্যে একটিতে পরিণত হয়। আজকে তাদের আছে 11টি থিম পার্ক, 2টি ওয়াটার পার্ক এবং কয়েকটি ব্রডকাস্ট নেটওয়ার্ক। আমরা সবাই ডিজনির লোগো চিনি সেই রাজপ্রাসাদের মাধ্যমে। এই রাজপ্রাসাদটির নাম নিউসওয়ানস্টেইন ক্যাসলে, জার্মানির বাভারিয়া অঞ্চলে অবস্থিত একটি রোমানেক্স স্টাইল প্রাসাদ। এই প্রাসাদটি ডিজনির লোগো এবং ডিজনিল্যান্ড প্যারিসের স্লিপিং বিউটি ক্যাসেল এর প্রোটোটাইপ হিসেবে ব্যবহৃত হয়েছিল। 2006 সাল পর্যন্ত আমরা যে লোগোটি দেখতাম সেটি ব্যবহৃত হতো। এরপর ওয়াটার ডিজিটাল স্টুডিওর মাধ্যমে এটি পুরোপুরি কম্পিউটার জেনারেটেড 3D লোগোতে রূপান্তর করে। এই নতুন লোগোতে দেখা যায় সিন্ড্রেলা ক্যাসেল, যা ডিজাইন করা হয়েছিল চাটেউ ডিটেইস নামের এক দুর্গকে ভিত্তি করে। এই নতুন 3D লোগো প্রথম দেখা যায় পাইরেটস অফ ক্যারিবিয়ান ডেড ম্যানস চেস্ট মুভির প্রিমিয়ারে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।